বাবা, তোমার জন্যে তো আমার এখানে আসাই বন্ধ করতে হবে দেখছি। ছেলের এই কথায় নিরুপমবাবু খুব নির্লিপ্তভাবে বললেন, হ্যাঁ, তাহলে বন্ধ করে দাও। এতে মৈনাকের মাথাটা আরও গরম হয়ে যায়। তোমার বৌমা ঠিকই বলে, তোমার চরিত্রেরই দোষ আছে ইত্যাদি বলে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় সে। ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে মৃদু হাসছিলেন নিরুপমবাবু। আর ঠিক তখনই চিন্তিত মুখে ঘরে ঢুকলেন সুলেখা দেবী। কি ব্যাপার, মৈনাক ওভাবে রাগ করে চলে গেল কেন? কেন আবার? ওকে এখানে আসতে বারণ করে দিলাম তাই। মানে আপনি যে কি করেন না, এখানে দেখেন না কতজনের ছেলেমেয়েরা খোঁজই নেয় না, আর আপনি নিজে থেকে। না না নিরুপমবাবু, এটা আপনি একদম ঠিক করেননি। এই আমাকেই দেখুন না। ব্যাস, এবার থামুন। ওই প্রসঙ্গ তুলতে আমি আপনাকে বারণ করেছি 100 বার। না না, আমাকে আজ বলতে দিন। সেদিন যদি খবরের কাগজে আমার খবরটা দেখে এরা আমায় এই বৃদ্ধাবাসে তুলে না আনতো, আমি কোথায় যেতাম? এই তো সব সন্তান। সেখানে মৈনাক তো অনেক ভালো, প্রতি মাসে আসে। হ্যাঁ, তা বটে, তবে বউয়ের কথায় বাবাকে চরিত্রহীন বলতেও ছাড়ে না। আর ওই যে বলছিলেন ওরা আপনাকে এখানে এনেছে, সেই ওদের মধ্যেই কেউ কেউ মৈনাকের কাছে আমাকে আর আপনাকে জড়িয়ে কুৎসিত ইঙ্গিত করেছে। এ কথা শুনে স্বাভাবিকভাবেই সুলেখা দেবী আর নিরুপমবাবুর মুখোমুখি বসে থাকতে পারলেন না। এই মা, ছি 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 বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিরুপমবাবু এবার ভাবতে বসলেন, সত্যি এই জায়গাটা বড়ই অসহ্য হয়ে উঠেছে থাকার পক্ষে। অবশ্য যাবেনই বা কোথায়? এই সমাজটা তো সঙ্গে সঙ্গে যাবে। তবে এইটা ভেবে অবাক লাগে, একটা সময় ছিল যখন নারী পুরুষের সম্পর্ক মানে প্রেম ভালোবাসা ধরে নেওয়া হতো। কিন্তু এখন তো যুগ পাল্টেছে। ছেলেমেয়েরা একসাথে লেখাপড়া চাকরি বাকরি করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠছে। তবে দুজন বৃদ্ধ বৃদ্ধার মধ্যে কেন নয়? নিরুপমবাবু সারা জীবনই বড় একাকিত্বে ভুগেছেন। আসলে তিনি মানুষটা একটু অন্য রকম। ঠিক চাপা স্বভাবের বলা যাবে না, তবে বন্ধুত্ব করার ব্যাপারে খুবই খুঁতখুঁতে ছিলেন। যার তার সঙ্গে আলাপ জমিয়ে সময় কাটানো তার ধাতে নেই। আবার যার সাথে মন আর মতামতের মিল খুঁজে পান, তার সাথে বকবক করে কাটাতে পারেন অনেকটা সময়। দুর্ভাগ্যবশত চাকরি সূত্রে বিশ্বভারতীর এই কৃতি ছাত্রটি বীরভূম থেকে চাকরি সূত্রে কলকাতায় এসে তেমন কাউকে পেলেন না। তাই অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, এই ছিল তার একঘেয়ে জীবন। এরই মধ্যে পরিবারের উদ্যোগে তার ঘরে এলো মৃন্ময়ী, তার স্ত্রী। নিরুপমবাবুর একঘেয়ে শুকনো খটখটে জীবনটাতে বর্ষা নামলো যেন। সত্যি মৃন্ময়ী দেবী ছিলেন একেবারে নিরুপমবাবুর মনের মতো। অফিস থেকে ফিরে গানে গল্পে আড্ডায় দারুণ সময় কাটতে লাগলো তাদের। কিন্তু সে সুখ কপালে সহ্য হলো না। মৈনাকের যখন মাত্র 9 বছর বয়স, তখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য নিরুপমবাবুকে আবার নিঃসঙ্গ করে দিয়ে চলে গেলেন মৃন্ময়ী দেবী। বাধ্য হয়ে তাই ছেলেকে বোর্ডিং স্কুলে রেখে বড় করতে হলো। অফিস থেকে ফেরার পর বাড়িটা একদম খাঁকা করত। মৈনাক একটু বড় হলে নিরুপমবাবু যখন তাকে নিজের কাছে আনতে চাইলেন, তখন মৈনাককে হস্টেল আর বন্ধু বান্ধবের নেশা পেয়ে বসেছে। সে আসতে চাইল না। তারপর পড়া শেষ করে ব্যাঙ্গালোর চলে গেল চাকরি নিয়ে। কিন্তু ঘটনাচক্রে কলকাতায় ট্রান্সফার হওয়ায় শেষমেশ তাকে বাড়ি ফিরতেই হলো। কিন্তু সে বাড়ি থাকে কতটুকু? বাড়ি থেকে ফিরে বন্ধু অন্তপ্রাণ মৈনাকের রোজই কোনো না কোনো বন্ধুর বাড়িতে আড্ডা বা ক্লাব পার্টি এসব থাকে। মাহারা ছেলেটাকে আর ঘরমুখো করতে পারলেন না নিরুপমবাবু। সে দায় অবশ্য পুরোপুরি তিনি নিজের ঘাড়েই নিয়েছিলেন। এরই মধ্যে মহুয়াকে নিয়ে এসে মৈনাক যেদিন পরিচয় করালো আর জানালো ওরা বিয়ে করতে চায়, নিরুপমবাবুর খুশি আর ধরে না। ভাবলেন, যাক, তবে এবার বারমুখো ছেলেটা ঘরমুখো হবে, আর এতদিনের লক্ষ্মী ছাড়া বাড়িটাতে
লক্ষ্মীর আগমন ঘটবে। কিন্তু কোথায় কি, ওদের বিয়ের 1 মাসের মধ্যেই মহুয়া একটা বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে গেল, আর প্রায় সাথে সাথে নিরুপমবাবুর রিটায়ারমেন্টটাও হয়ে গেল। আগে তাও অফিসের কাজ নিয়ে সময় কেটে যেত, এখন একাকিত্বটা আরও বেশি করে ঘিরে ধরল। ওরা স্বামী স্ত্রী দুজনেই সকাল 8টার মধ্যে বেরিয়ে যায়, আর বেশিরভাগ দিনই সিনেমা, থিয়েটার, ক্লাব, পার্টি ইত্যাদি শেষে ডিনার সেরে বাড়ি ফেরে। এরই মাঝে আর একটা সুখবর বয়ে নিয়ে এলো, নাতনি মিষ্টির জন্ম। নিরুপমবাবু ভাবলেন এবার বুঝি তার একাকী জীবনে একটা ছোট্ট বন্ধু এলো, কিন্তু সে ঘুরে বালি। মিষ্টির 1 বছর বয়স পর্যন্ত মহুয়া তার বাবার বাড়িতেই থাকলো। তারপর এখানে আসার পর থেকেই মিষ্টিকে ক্রেশে রেখে অফিস যায়। তাই নিরুপমবাবু একদিন ছেলেকে ডেকে বললেন, মিষ্টির জন্য একটা আয়া রাখো না কেন? আজকাল তো আয়া সেন্টারে যোগাযোগ করলেই আয়া পাওয়া যায়, তাহলে ঘরের মেয়েটা ঘরেই থাকতে পারে আর কি। বাবার কথা শুনে মৈনাক বলেছিল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? খবরের কাগজে দেখো না এইসব আয়াগুলো কেমন হয়। কেউ চুরি করে ফাঁক করে দিয়ে পালায়, কেউ বাচ্চাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে, তো কেউ আবার বাচ্চার খাবার নিজেই খেয়ে বসে থাকে। তার চেয়ে ক্রেশে আরও 5টা বাচ্চা আছে, ওদের দায়িত্ববোধ অনেক বেশি। এ কথা শুনে নিরুপমবাবু সামান্য হেসে বলেছিলেন, এসব নিয়ে ভাবছিস কেন? আমি তো আছি তদারকি করার জন্য। মৈনাক তখনকার মতো আচ্ছা দেখছি বলে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু ওই দেখছি বলাটাই সার। ছেলে বা বৌমা কারোর আচরণ দেখেই মনে হচ্ছিল না তারা নিরুপমবাবুর প্রস্তাবটা নিয়ে ভাবছে। এদিকে ঠিক সেই সময়ই কাকতালীয়ভাবে নিরুপমবাবুর বীরভূমের দেশের বাড়ি থেকে খবর এলো তার এক খুড়তুতো ভাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় তার নিঃসন্তান স্ত্রী বড়ই বিপদে পড়েছেন। এর ওর কাছে চেয়ে চিনতে কোনো মতে দিন কাটছে তার। কিছুটা অসহায় বিধবাটির প্রতি দয়া পরবশ হয়ে, কিছুটা নিজের স্বার্থে তাকে দায়িত্ব নিয়ে তার কলকাতার বাড়িতে নিয়ে এলেন নিরুপমবাবু। মৈনাক আর মহুয়াকে ডেকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। আয়া সেন্টারের আয়া রাখতে হলো না, নিজেদের লোকই এখন মিষ্টির দেখাশোনা করতে পারবে। যাক, কাল থেকে তাহলে আর মিষ্টিকে ক্রেশে রেখে যেতে হবে না। কিন্তু নিরুপমবাবু যত সহজে কথাগুলো বলেছিলেন, মহুয়া মৈনাক কথাগুলো তত সহজে নেয়নি। মহুয়া তো ওই মহিলার সামনেই বলে ফেলল, আপনি আমাদের না জানিয়ে হঠাৎ একজন উটকো লোককে বাড়িতে নিয়ে ঢোকালেন। নিরুপমবাবু পরিস্থিতি সামলানোর জন্য বলার চেষ্টা করলেন, ও উটকো হতে যাবে কেন? ও তো। নিরুপমবাবুকে মাঝপথে থামিয়ে দিয়ে মৈনাক বলেছিল, শোনো বাবা, তোমার বাড়ি, তুমি যাকে খুশি আনতে পারো, কিন্তু আমাদের সন্তানকে তো আমরা যাত্রার কাছে রাখতে পারি না। ক্রেশের একটা সরকারি অথরাইজেশন রয়েছে, তাছাড়া ওখানে সব ট্রেন্ড লোকেরা আছে যারা জানে সায়েন্টিফিক ওয়েতে কীভাবে বাচ্চার মেন্টাল আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটাতে হয়। ওনার কি যোগ্যতা আছে? আর গ্যারেন্টি বা কি যে উনিও চুরি? এবারে মৈনাককে মাঝপথে থামিয়ে নিরুপমবাবু বলেছিলেন, ছি ছি, থামো দয়া করে, সত্যি আমারই লজ্জা এটা। তোকে ছোট থেকে নিজের কাছে রেখে মানুষ করতে পারলাম না, সারা জীবন খুব তো মানুষজনের সাথে মিশলি, খুব সামাজিক নাকি তুই? আর বাড়িতে একটা মানুষ আসলে তার সাথে কি ব্যবহার করতে হয় তাই শিখলি না? যা হোক, এ ব্যাপারে আর কথা বাড়াবো না। যতই আমার বাড়ি হোক, এই অপমান নিয়ে ওকে এ বাড়িতে থাকতে বলবো না। এবার ভাতৃবধূটির দিকে তাকিয়ে করজোরে ক্ষমা চেয়ে বললেন, আমার লজ্জা লুকানোর জায়গা নেই। কালই আমি তোমায় লাভপুরে রেখে আসবো, তবে মাসে মাসে তোমায় কিছু টাকা পাঠাবো, ওটা নিতে অস্বীকার করো না কিন্তু। এ কথা শোনার পর নিরুপমবাবুর গ্রাম্য ভাতৃবধূটির চোখ যখন জলে ভরে উঠেছে, মহুয়া তখন না বলে সেখান থেকে চলে গেল। বলা বাহুল্য, নিরুপমবাবুর পুত্রটিও বউয়ের পদাঙ্ক অনুসরণ করল। এরপর ভাতৃবধূটিকে লাভপুরে রেখে এসেও আরও দিন সাতেক এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে নিরুপমবাবু ছেলে বৌমার সাথে এক ছাদের তলায় ছিলেন। কিন্তু যেদিন ছেলের ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে শুনলেন মহুয়া বলছে, তোমার বাবার মনে হয় ওই মহিলার সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে, না হলে হঠাৎ কোথা থেকে একজনকে নিয়ে এসে বাড়িতে ঢোকাতে চাইছিল। সেদিন অবশ্য মৈনাক তার স্ত্রীর কথার প্রতিবাদ করে বলেছিল, একদম নয়, এমন কথা আর কোনো দিনও বলবে না। আমার মা যখন মারা যায় বাবার তখন 37 বছর বয়স,
তেমন স্বভাব থাকলে আমার প্রতি কর্তব্যে গাফিলতি করে তখনই করতে পারত। মহুয়াকে অবশ্য থামানো যায়নি তাতেও। সে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠেছিল, তুমি তো থাকতে হস্টেলে, তুমি কত দেখতে এসেছিলে উনি কি করছেন না করছেন। নিরুপমবাবুর আর কিছু শোনার মতো রুচি হয়নি। এরপর মহুয়ার সাথে এক ছাদের তলায় থাকার কোনো প্রশ্নই নেই। অথচ যে ছেলেটাকে ভাগ্যের ফেরে ছোট থেকে বেশিরভাগটাই বাড়ির বাইরে কাটাতে হয়েছে, বাবা হয়ে তাকে আর নতুন করে ঘর ছাড়া করেন কি করে। তাই তো সেদিন রাতে ইন্টারনেট ঘেঁটে ঠিকানা আর ফোন নাম্বার জোগাড় করে পরের দিন ভোর হতেই স্বেচ্ছা নির্বাসন নিয়ে এই খোলা হওয়া বৃদ্ধাবাসে চলে এলেন। কিন্তু এখন তো দেখছেন নামেই খোলা হওয়া। এখানকার হাওয়াটা তার বৌমার মনের চেয়েও দূষিত। নিরুপমবাবু এখানে আসার সপ্তাহখানেকের মধ্যেই এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সেখানে সুলেখা দেবীর গান শুনে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন তিনি। তারপর দুজনের আলাপ। এরপর রবীন্দ্রপ্রেমী নিরুপমবাবুর সাথে একদা দেবব্রত বিশ্বাসের ছাত্রী সুলেখা দেবীর বন্ধুত্ব হতে বেশি সময় লাগলো না। স্বভাবগত কারণেই বৃদ্ধাশ্রমে নিরুপমবাবুর আর কোনো বন্ধু তেমন ছিল না। বিকেলবেলাগুলো সুলেখা দেবীর সাথে সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনায় আর নিজেদের ফেলে আসা জীবনের গল্পে বেশ কাটছিল। সেই সূত্রেই নিরুপমবাবু জানতে পারলেন যে প্রথম যৌবনে বাবাকে হারিয়ে যে ভাই বোনদের প্রতিষ্ঠিত করার জন্য টেলারিংয়ের কাজ নিয়ে সুলেখা দেবী নিজের শখ, আহ্লাদ, প্রতিভা সব কিছু বিসর্জন দিয়েছিলেন, এমনকি বিয়ে পর্যন্ত করেননি, সেই ভাই বোনেরাই একদিন অসুস্থ সুলেখা দেবীকে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। তারপর ওই হাসপাতালের কর্মীদের আনুকূল্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। ততদিনে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তার ঘটনাটি প্রচারিত হয়ে যায়, আসে সংবাদ মাধ্যম। সেখানে সুলেখা দেবী জানান তিনি আর ওই ভাই বোনদের সংসারে ফিরতে চান না। খবরের কাগজে এই খবরটা দেখে এই বৃদ্ধাশ্রমের মালিক মিসেস মল্লিক নিজে উদ্যোগ নিয়ে লোক পাঠিয়ে সুলেখা দেবীকে হাসপাতাল থেকে সোজা এখানে নিয়ে আসেন। সেই থেকে তিনি এখানে। কিন্তু অন্যান্য আবাসিকদের মতো নিজের মাসিক খরচাটা দিতে না পারায় তিনি মরমে মরে থাকেন সারাক্ষণ। এ কথা জানার পর নিরুপমবাবু বন্ধুত্বের হাত বাড়িয়ে সুলেখা দেবীর মাসিক খরচাটা দিতে চাইলেন। বন্ধুত্বের দোহাই দেওয়ায় সুলেখা দেবীকে রাজি হতেই হলো। কিন্তু নিরুপমবাবু বুঝতে পারেননি সুলেখা দেবীকে সম্মানের সাথে বাঁচার উপায় করে দিতে গিয়ে তাদের সম্পর্কটাকে এতটা অসম্মানিত হতে হবে। সত্যি নিরুপমবাবুর আর এক মুহূর্ত এই সংকীর্ণ মনস্ক মানুষগুলোর পাশে থাকতে ইচ্ছা করছে না। আর এই কথাটা যাকে না বললেই নয়, তার সন্ধানে বাইরে বেরিয়ে এসে দেখেন তিনি উদাস দৃষ্টিতে বাইরের অমলতাস গাছটার নিচে বসে আছেন। নিরুপমবাবু আস্তে করে তার পাশটিতে গিয়ে বসে বললেন, এই কদর জুতার মধ্যে আর থাকা চলে না। সুলেখা দেবী আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বললেন, তেমন জায়গা কোথায় পাবেন যেখানে সম্পর্কের মধ্যে নারী পুরুষ নয়, শুধু দুটো মানুষকে গুরুত্ব দেওয়া হয়? নিশ্চয়ই পাবো। এত বড় আকাশের নিচে আমাদের বন্ধুত্বের মুক্তি নিশ্চয়ই ঘটবে। ঠিকই বলেছেন আপনি, বলে সুলেখা দেবী গান ধরলেন, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। প্রায় সঙ্গে সঙ্গে কয়েক জোড়া সংকীর্ণ দৃষ্টি স্থির হয়ে রইল তাদের দিকে। এদিকে গান শেষ হলে দুজনে দুজনের দিকে বাড়িয়ে দিলেন নির্মল বন্ধুত্বের হাত, আর তারপর চিরাচরিত সংকীর্ণতাকে পেছনে ফেলে চললেন মুক্ত আকাশের সন্ধানে, অন্য কোথাও, অন্য কোনোখানে। গল্পকার পাপিয়া হোম চৌধুরী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিংক এই গল্পের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। ফেসবুক থেকে আমাকে যারা শুনছেন তারা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা আমাকে শুনছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এই অনুরোধ রাখলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।